প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের সকলের মাধ্যমে আমরা সরকারকে জানাবো এবং বাংলাদেশ সরকারের সকল উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি, আমরাও চাই প্রকৃত খুনিদের সাদা রায়তে রেখে তাদের বিচার হোক। তার সাথে সাথে এটাও আমরা চাই আমাদের কোন নিরপরাধ জেলবন্দি ভাই যেন এই সাদার আওতায় না থাকে। তাই আমি আরো কিছু আপনাদের উল্লেখ করতেছি, এত তারা ক্ষান্ত অন্যায় আপনারা আমাদের জেলবন্দি ভাইদের কাছ থেকে যদি আপনারা গিয়ে শুনতে পারেন, দেখতে পারবেন, ওখানে আমাদের অনেক জেলবন্দি ভাইকে নির্যাতন নামে এমন ভাবে করছে, ড্রিল মেশিন দিয়ে তাদেরকে ছিদ্র করা হয়েছে এবং গরম পানিতে তাদেরকে হিট দেওয়া হয়েছে এবং আলবাতে ডিম দেওয়া হয়েছে। এই কঠিন নির্যাতন গুলো স্বীকার করেও আমাদের মিডিয়ার সদস্যরা এখনো বেঁচে আছে এবং ভবিষ্যতেও তারা কথা স্বপ্ন দেখেন। কিন্তু এই স্বপ্নগুলো আপনারা জাতির দিবেন। আপনারা আমাদের কাছে যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনারা জাতির দিবেন। আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই খবরগুলো পৌঁছাতে চাই বর্তমান বাংলাদেশ সরকারের কাছে। আপনাদের এই খবরের মাধ্যমে যেন আমাদের কারা নির্যাতিত ভাইরা যেন সকল প্রকার মামলা থেকে অব্যাহতি পেয়ে যেন পুনরায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং তার সাথে সাথে তাদেরকে জামিনের মাধ্যমে মামলা থেকে অব্যাহত দিয়ে পুনরায় যেন তাদের সম্মান ফিরিয়ে দিয়ে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করা হয়। প্রিয় উপস্থিতি, এই ঘটনার সাথে তারা শুধু পিলখানার শান্ত হন নাই, পিলখানার ভিতরে এবং বাইরের বাংলাদেশের প্রতিটি স্থাপনায় তারা সর্বমোট 18,519 জন সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছেন। তারা বিভিন্ন ভাবে দায় দিয়েছেন যে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেন না, বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছে তৎকালীন সরকার। তার ক্ষমতাকে ফাঁকামুক্ত করার জন্য বিডিআর ঘটনাটা ঘটাই দিয়ে তৎকালীন 26শে ফেব্রুয়ারি উনি ফাঁকামুক্ত করেছেন। একদিকে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মনোবল ধ্বংস করে দিয়েছেন, আরেকদিকে বিজেপির নাম পরিবর্তন করে বিজেপি দিয়ে তাদেরকে সাধারণ একজন ভাট বানিয়ে তাদের মনোবল ধ্বংস করে দিয়েছেন। আগে বিডিআর ছিল এক গুলি এক শত্রু, আর এখন আদেশ হচ্ছে তাদের একটাই অস্ত্র, তুমি ঘাড়ে নিয়ে হাঁটবে, সিরিয়াস করে হাঁটবে, কিন্তু কোনো গুলি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোথায়, আমাদের বাংলাদেশ কোথায়? তাই আপনাদের কাছে আমি বলবো, আপনারা সকলে আমাদের পক্ষ হয়ে, আমাদের জেলবন্দীদের পক্ষ হয়ে সকলে মিলে আমাদের জেলবন্দীদের যেন মুক্তি হয় এবং এই মামলা থেকে তারা যেন মুক্তি পায়, এই ব্যাপারে আপনাদের কাছে দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, যদি আমাদের এক একজন জেলবন্দী পরিবারের আত্মনাথের কথাগুলো আপনারা শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন ওনারা কতটুকু সুখে আছেন, ওনাদের পরিবার কতটুকু শান্তিতে আছে, একমাত্র ওনারা অনুভব করতে পারবে। কিন্তু এই যে বিভিন্ন সুযোগ থেকে আমাদের ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যদের বা আমাদের জেলবন্দী পরিবারদের দুঃখটা আপনারা বুঝতে পারবেন না বা ওনারা কেউ বুঝতে পারবে না। ছাত্র জনতার সরকার যখন বাংলাদেশে এসেছে তখন আমরা ক্ষতিগ্রস্ত মিডিয়ার এবং জেলবন্দী পরিবার মিডিয়ার বাঁচার জন্য আশা নিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমরা 5 আগস্টের পরে 9 আগস্ট থেকে আমরা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় এবং সেনাপ্রধান, বিজিবি প্রধান সকলের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। এরপরে আমরা প্রতিটি জেলা পর্যায়ে আমরা মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছি, কিন্তু দুঃখের বিষয় তার কোনো সুস্থ জবাব আমরা পাই নাই, কিন্তু আমরা চাই আমাদেরকে সুস্থ জবাব দিয়ে আমরা এই দেশের সন্তান, আমাদেরকেও যেন সাধারণ মানুষ হিসেবে বাঁচার স্বপ্নটা পূরণ করার সেই সুযোগ তারা করে দেন এবং আমাদের জেলবন্দী ভাইদেরকে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনেন। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্যাতন আপনারা আসলে তখন বিভিন্ন ভাবে আপনারা মিডিয়াতে দেখেছেন, আপনাদের মাধ্যমে আমরা তো তখন বন্দী ছিলাম, হ্যাঁ। তো ওখানে বিভিন্ন সেল গঠন করা হয়েছে, সেলের মাধ্যমে মনে করেন আমাদের যে ভাইদেরকে যখন কারাগারে যারা আছে তাদেরকে এমন ভাবে নির্যাতন করছে, আমি উল্লেখ করে গেছি, গরম পানি হিট, নাকে গরম পানি, চোখে গরম পানি, আলুপথের ডিম, ডিল মেশিন দিয়ে ছিদ্র এবং গামছা দিয়ে বান্ধা তাদেরকে রুমের ভিতরে পানি দিয়ে ইলেকট্রনিক শক দিয়ে ওদেরকে বসা রাখছে, এরকম নির্যাতন করেছে। কিন্তু কারা করছে এটা আপনারা নিজেরাই জানতে পারছেন, তখন আপনাদের মিডিয়ার কাছ থেকে আমরা জানতে পারছি জিনিসগুলা, আপনারা মিডিয়ারা ক্লিয়ার করতে এই নির্যাতন, যে নির্যাতনে ফিল্টারের আশেপাশে যে সমস্ত সদস্যরা ছিল, পরিবারগুলো ছিল, এই মিডিয়ার হাহাকার আত্মকার, তারা পর্যন্ত বসবাস করতে পারে না। তারা বলছে আমরা এলাকা ছাড়ে চলে গেছি। না, কারাগারে বসে না, কারাগারের বাইরে টিএফ চালে
প্রায় এখন আমরা বন্দী আছেন প্রায় 834 জন বর্তমানে বন্দী আছেন। সবাই সাজা দিয়েছে, কাউকে দিচ্ছেন মৃত্যুদণ্ড, কাউকে দিচ্ছেন লাইফ সাজা, কাউকে বিভিন্ন মেয়াদে সাজা দিচ্ছেন, আর কাউকে বিস্ফোরক এইভাবে সাজা দিয়ে দিচ্ছে তাদের। কিন্তু সাজা শেষ হওয়ার পরেও আজকে এতক্ষণ পর্যন্ত একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে তারা জামিন পাওয়া থেকে তারা সকল প্রকার সুবিধা থেকে তারা বঞ্চিত। সঠিক বিস্ফোরক মামলা শেষের পরেও এখনো আমাদের যেমন 2 বছর সাজা হয়েছে তার, আজকে 16 বছর কারাগারে 2 বছর সাজা, তার সাজা শেষ করে আরো 14 বছর সে কারাগারের ভিতরে অবস্থান করতেছে। এটা আসল রহস্যটা কোথায় আপনাদের মাধ্যমে এটা বাইরে কারাভোগ করতেছে। আমরা চাচ্ছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের যে সকল জেলবন্দী বাইরে আছে, জেলবন্দী বাইরেদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে অথবা জামিন দিয়ে অতি দ্রুত তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিচার করা হোক। যদি আমাদের ভাইরা দোষী হয়ে থাকে অবশ্যই তারা এই বিচার মানিয়ে নেবে, তবে তাদেরকে জামিন দিয়ে জেলের বাইরে আসার সুযোগ করে দিতে হবে পরিবারের কাছে। এবং আমরা চাই না যে এরকম কোন নির্দোষ ব্যক্তি যেন এই মামলায় কোন প্রকার যেন সাজাপ্রাপ্ত হয়। আবার তেমনি এইটাও চাই না যারা প্রকৃতম দোষী অবশ্য বিজ্ঞানের ভিতরে বাইরে যারা সকলে দোষী আছেন এই মামলার আওতায় যেন আসে এবং উপযুক্ত সাজা হয়, এটা আমরা চাচ্ছি। আসলে বিডিআর বিদ্রোহ তো ঘটে না, আপনারা বিডিআর বলতে পারবেন না, এটা হচ্ছে একটা তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড। বিদ্রোহ বলতে বিডিআর কিছু ঘটে না। নির্যাতনটা যখন আমাদেরকে বিজ্ঞান হত্যাকাণ্ডের পরে যখন স্বাভাবিক হওয়ার পরে যখন অফিসাররা সবাই হাজির হয়েছেন, হাজির হওয়ার পরে এখানে নিজেদের ইচ্ছা তৎকালীন সরকার একটা কাজ করছে যে আমাদের প্রত্যেককে গ্রেপ্তার করছিল কিন্তু একটা সিভিল আইনে ফৌজদারি মামলা, কিন্তু ওই মামলাটা বাদ দিয়ে ওনারা নিজস্ব ভাবে ওনারা একটা আইন গঠন করে নিয়েছেন। এটা কি বিশেষ আদালত, ওই বিশেষ আদালতে আমাদেরকে এই ধরনের মামলাগুলো পরিচালনা করছে। কারণ ফৌজদারি মামলা বা সিভিল আইনে যদি বিচার করে আমাদের কাউকে দোষী সাব্যস্ত করতে পারবেন না, তাই ওনারা ওই রাস্তাটা বেছে নিয়ে আমাদেরকে এই সমাজগুলোতে আওতাভুক্ত আনছে। সামরিক আদালতের মতো আর কি। সঠিক সামরিক আদালতের মতো সামরিক আদালতে যা 1900 আগে ছিল আমাদের 1972 প্রেসিডেন্ট অর্ডার আর্টিকেল 1, এটাতে বিডিআর এর সাজা হয়েছে যে সর্বোচ্চ 7 বছর, তাও কাউকে যদি হত্যা করে। আর এখন ওই আইনটাকে তখন বাদ দিয়ে উপস্থিত আমাদেরকে কারাগারে রাখা অবস্থায় তখন ওই আইনটা বাদ দিয়ে কালো আইন গঠন করা হয়েছে কি বিশেষ আদালত। এই বিশেষ আদালতটাও আমরা বাদ করার জন্য আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনি বললেন যে আগে নির্যাতন করেছে কি মানে আমাদেরকে নির্যাতন করছে আমাদের যে বিজ্ঞান হত্যাকাণ্ডটা হয়েছে তারপরে রিমান্ডের নামে এগুলা রিমান্ড তো বহির্ভূত। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, হত্যাকাণ্ডের এই বিচার প্রতিষ্ঠানের আহ্বায়ক। আপনি একটু মাঝখানে বসেন, ওই মাঝখানে বসেন। হ্যাঁ, কারণ অতগুলো মাইক সরানো থেকে আবার কি সামনে বেঁধে যাই। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আব্দুল আজিজ, পিলখানা হত্যাকাণ্ডের এই বিচার প্রতিষ্ঠানের আহ্বায়ক এবং ছেলে কারা নির্যাতিত শহীদ ডিএডি আব্দুল রহিমের ছেলে। মূলত আমাদের এই যে নির্যাতনের যে বিষয়টা, এটা হচ্ছে যে এখন পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 47 জন বিডিআর সদস্যকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় জেলখানায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত এই পরিবারগুলা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোথাও কিছু বলতে পারেনি। তাছাড়াও রিমান্ডের পরেও 69 জন সদস্য এই কারাগারে মৃত্যুবরণ করে এবং 5 আগস্টের পরে এখন পর্যন্ত 6 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করে। তো সেক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে স্বাধীন তদন্ত কমিটির গঠনের যে বিষয়টা, এটা
স্বাগত জানাচ্ছি, কিন্তু এই কমিটিগুলোতে কে থাকতেছে, কে বা কারা থাকতেছে, এটা আমরা এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত পরিবার আমরা জানতে পারছি না। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে যে আমাদের শহীদ পরিবার থেকে একজন প্রতিনিধি এবং আমাদের ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজন প্রতিনিধি যেন এই স্বাধীন তদন্ত কমিটিতে থাকতে পারে এবং আমাদের বিষয়গুলো যেন আমরা জানতে পারি। আর গত 5 আগস্টের পর এখন পর্যন্ত বিডিআর সদস্যরা কোন ধরনের জামিন শুনানি করতে পারেনি। কোন কোন ক্ষেত্রে প্রথমবার বলা হচ্ছে যে পিপি নিয়োগ হয় নাই, দ্বিতীয়বার বলা হচ্ছে যে আদালতের স্থান সংকলন ঠিক হয় নাই, তৃতীয়ত বলছে যে পিপি নিয়োগ হয়েছে, পিপিরা সময় চেয়েছে, চতুর্থবার আদালতের যে বিচারক অসুস্থ হয়ে গেছে। তা আমার কথা হচ্ছে যে একটা আদালতের বিচারক অসুস্থ হইতে পারেন, সেক্ষেত্রে 375টা যে অ্যাপ্লিকেশন আছে, আমরা 16 বছরে এখন পর্যন্ত কেন এর মানে জবাব বা এর কোন সুষ্ঠু সমাধান পাইনি। এখন আমাদের মিডিয়া এবং সকলের কাছে একটা দাবি, এই সরকার যেহেতু আমাদের সরকার, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমরা বিপ্লব করে যেহেতু এই সরকার এনেছি, এই সরকারের কাছে আমাদের একটি মানে বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। আমরা গত 16 বছরে এই বাধা অতিক্রম করার জন্যই রাস্তায় ছিলাম, কারণ 5 আগস্টে পর্যন্ত আমরা মৃত ছিলাম। এই পিলখানা হত্যাকাণ্ড যেন একটি সুষ্ঠু তদন্ত বা একটি ন্যায় বিচার পায়, এই জন্য আমরা এবং যারা রিটায়ার্ড পার্সন ছিল সেনা অফিসার, তারাও কিন্তু এই বিপ্লবী সরকারের সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু আমরা রাস্তায় ছিলাম। আমাদের বিডিআর সৈনিকরাও এই বিষয়টাতে রাস্তায় ছিলেন। আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সরকার কোথায় মানে আটকে আছে, আমরা এটা জানতে চাই। আমরা ওই আটকানোর বিরুদ্ধেই আবার লড়াই করতে চাই এবং দেশ বিরোধী যে আগ্রাসন, এই আগ্রাসনের মোকাবেলা করতে হলে প্রশিক্ষিত দেশপ্রেমিক বিডিআর সদস্য ছাড়া আপনারা এই আগ্রাসনকে রুখতে পারবেন না। কারণ একটা গার্ডকে কেউ মানে 2 পয়সা মূল্য দিবে না। যদি একটা বাংলাদেশের সৈনিক হয়, সৈনিকের বিরুদ্ধে মানে দাঁড়াতে হলে তারা চিন্তা ভাবনা করবে, কারণ এখন তার সৈনিক নাই, তারা হচ্ছে গার্ড। এই গার্ড দিয়ে বাংলাদেশ পরিচালনা করার কোন প্রয়োজন নাই। আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ রাইফেলস বাংলাদেশের হাতিয়ার হিসেবে বাংলাদেশের আবার বর্ডারকে সুরক্ষিত রাখবে। বর্ডার সুরক্ষিত করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স কে শক্তিশালী করতে হবে এবং এই দেশপ্রেমী বিডিআর সদস্য সহ যারা এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কথা বলতে গিয়ে চাকরিচ্যুত হয়েছে, প্রত্যেকটা সেনা অফিসারকে পুনর্বহাল করতে হবে। 18,520 জন পরিবার যেন তাদের ন্যায্য এবং ন্যায্য অধিকার ফিরে পাক, এটা হচ্ছে আমাদের দাবি। আর 16 বছরে কেন এখন পর্যন্ত একটা জামিনের অ্যাপ্লিকেশনের শুনানি হয় নাই, এই বাধাটা কোথায়, এটা আমরা বিডিআর পরিবার জানতে চাই। এবং আগামী 9/1/2025 যে আমাদের আদালত আছে, এই আদালতের জন্য আমাদের জেলবন্দী যারা আছেন তারা যেন জামিন পায় এবং জামিনের অ্যাপ্লিকেশন গুলো যেন শুনে উপযুক্ত আদালতের জন্য আমরা এই কথাগুলো বলতে পারি। আদালত সংস্কারের বিষয়ে গত 10 তারিখে একটি প্রজ্ঞাপন জারি করেন আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের অধীনে যে প্রজ্ঞাপন জারি করা হয়, কতটুকু সংস্কার হয়েছে, এটাও আমরা মানে আরেকটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে চাই। এই হচ্ছে আমার আজকের বিষয়বস্তু। মানে মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে বিডিআর এর ইস্যুতে সরকার কোন জায়গায় আটকে আছে, ওই জায়গাটা আমাদেরকে স্পষ্ট করুক, আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আমরা যেমন ভাবে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যেহেতু দাঁড়াইতে পারছি, এই ঝুঁকু এই ছোটখাটো মানে বাধা আমরা অতিক্রম করে এই সরকারকে ব্যর্থ সরকারের জন্য পরিণত না হয়, সেক্ষেত্রে যেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় আমরা রাজপথে থেকে আদালতে থেকে যেখানে যে জায়গা থেকে আমাদেরকে এই সরকারকে পরিচালিত করতে হয়, আমরা ওইভাবে সরকারের সাথে লিয়াজ করে চলবো। এবং আপনারা কি বিজেপি বাদ দিয়ে কি বিডিআর নামটা আবার পুনর্বহাল করছেন? যে আমরা 100% আমরা যে 9টি দাবি দিয়েছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে ওইখানে 9 দফার
7 নম্বর দফা হচ্ছে যে আমাদের পুরোটাই এই বিডিআরকে পুনর্গঠন করতে হবে, বিডিআর নামে তাকে প্রতিস্থাপন করতে হবে। আমি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠার ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ। ওনার পরিচয় দিয়ে কথা বলবেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে সবাই বলবে আজকের 2009 সালের ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আমি নায়েক মোহাম্মদ রেজাউল করিম রতন বিশ্বাস, আমি বিডিআর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক। জি না, আমি চাকরিচ্যুত। আমি আসলে আমাদের বিচারটা হয়েছে দুই ভাবে। একটা হচ্ছে আপনার সিভিল যেটা আইন এটাতে, আর আমাদের বিডিআর আইনে আমি 6 বছর জেল খেটেছি। এই আর কি। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা এবং নির্যাতিত নিপীড়িত বিডিআরের পরিবারবর্গ, সার্বিক সহযোগিতায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য ক্লিয়ার। একটা হচ্ছে আমার সাংবাদিক ভাইয়েরা হচ্ছে সমাজের আয়না, জাতির বিবেক। আপনাদের কাছে আমার প্রশ্ন যে পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকিয়ে রাখতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে? আর বাংলাদেশের কোন আইনে 15 বছর জেল খাটার পর, 16 বছর জেল খাটার পরেও জামিন হবে না? জামিনটা আমার অধিকার কিনা? আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা এই জামিনের জন্য ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা 4 বার জামিন আবেদন করেছি। আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায় জামিন নাকচ করে দিয়েছে, নামঞ্জুর। এখন আসলে কোথায় আমরা এই 5ই আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার, বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কমপক্ষে 25 থেকে 30টা প্রোগ্রাম করেছি, ইনডোর এবং আউটডোর। কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না? আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা একটু আমাদের একটু জানেন। সরকারকে, আমাদের বর্তমান সরকার থেকে একটু জেনে আমার দেশবাসীর কাছে বলবেন। আবার একটা বিশ্বাস, আমরা সারা বাংলাদেশে যে প্রোগ্রাম করেছি, ঢাকাতে প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক ইনডোর আউটডোর। এখন ঘটনা হচ্ছে যে আমরা যেখানে যাই, চার দোকানে যাই, বাসে যাই, ট্রেনে যাই, যেখানে যাই, সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে। কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন টকশোতে আমাদের নিয়ে আলোচনা হয়, বিভিন্ন টকশোতে আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয়, ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয়। কিন্তু কোথায় আমরা আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না, যেন কোথায় আটকে আছে এই জিনিসটা আমরা জানতে পারতেছি না। এখন সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এই সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না। আসলে আজকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের অপরাধটা কোথায়। আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে দেখছি যে এই সচিবালয় ঘিরাও, অমুক তমুক, রাস্তাঘাট, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন আন্দোলন দেখছি। তাদের বিভিন্ন আন্দোলনের
বিভিন্ন দাবি দেওয়া মাইনেও নিয়েছে গভর্নমেন্ট, কিন্তু আমরা সুশৃঙ্খল, আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা সুশৃঙ্খল ভাবে এবং খুবই আন্তরিকতার সাথে, যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের সরকার, জনগণের সরকার, জনতার সরকার, ছাত্র জনতার সরকার, আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু অনেক আশা নিয়ে। কিন্তু আমরা কোথায় কেউ আটকে আছি, আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক, কিন্তু উশৃঙ্খল দেখাতে পারি না, রাস্তাঘাটে উশৃঙ্খল করতে পারি না। এই জন্য কি আমাদের এটাই কি আমাদের অপরাধ? এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে, আমার খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে। আমরা তো সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই জন্য কি আমরা সরকারের মানে ডক্টর অথবা কাছে মেসেজটা, আমাদের মেসেজটা পৌঁছাতে পারতেছি কিনা, এটাই আর কি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের কতজন সাজা শেষ হয়েছে, কতজন এভাবে কারাগারে আছে? 278 জন, 278 জন এখন আরে, আরে, পর্যন্ত খালাস পাওয়া। এই কি অবস্থা? আমরা সামনে আছি না? আরে বলবে তো, সবাই বলবে, শেষ করে নাই তো, সবাই বলবে। জি, খালাসপ্রাপ্ত মানে ভাই, এটা একটু ধরে দিন, একটু বামের দিন। বিস্ফোরকের নামে একটা যে মামলা, ওই মামলায় তাদেরকে আটকানো আছে। তারা যে মূল মামলা, ওই মামলায় তারা খালাসপ্রাপ্ত। তারা হচ্ছে 278 জন, এর ভিতরে 2 জন মারা গেছে। আর আমার আজকে সবার সাথে আর কিছু জিনিস অ্যাড করতেছি। একটা হলো যে গত 27 নভেম্বর 2024 দৈনিক প্রথম আলো বান্দরবান প্রতিনিধি বিস্ফোরক দ্রব্য বিশেষ আইনে যে মামলা, এই মামলা জামিন হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের। দ্বিতীয় হচ্ছে যে 9/10/2024 তারিখে আমাদের সাথে পরিকল্পনা মন্ত্রী এবং আমাদের যে সাবির হোসেন চৌধুরী বন পরিবেশ মন্ত্রী, জলবায়ু মন্ত্রী, তার জামিন হইল। অথচ একই ধরনের মামলা, একই মামলায় বিডিআর সদস্যদের কেন এখন পর্যন্ত জামিন হয় না? কারণ এখানে উল্লেখ আছে 5 আগস্টের পরে যে সকল ফ্যাসিস্টরা জামিন পাইছে, কিন্তু আমাদের বিডিআর সদস্যরা জামিনের শুনানি করতে পারে না। এই বাধাটা কোথায়? কেন আমাদের বিচারক অসুস্থ হয়ে যান? এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করা উচিত। 5 আগস্টের পরে যদি ফ্যাসিস্টরা জামিন পায়, দেশপ্রেমিক বিডিআর সদস্যরা যারা ষড়যন্ত্রের শিকার, তারা কেন জামিন পাচ্ছে না? তারা কেন মুক্ত হচ্ছে না? রাজনৈতিক ব্যক্তিরা যদি এখান থেকে মুক্তি পায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার যারা দেশকে বিক্রি করে দেয়, তারা যদি জামিন পায়, যারা দেশকে রক্ষা করার জন্য মা ও মাতৃকে ভালোবেসে যারা এই শরীকে আসছেন, তাদের কোনো জামিন হয় না। এটা হচ্ছে যে জাতির সবার কাছে আমার একটা মানে প্রশ্ন, এই জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে ফ্যাসিস্টের টাকা আছে তাই বলে জামিন হয়? ফ্যাসিস্টের ক্ষমতা ছিল তাই বলে জামিন হয়? তাহলে আইন যদি সবার জন্য সমান হয়, মানবাধিকার যদি সবার জন্য হয়, তাহলে আমার বিডিআর সদস্যরা কেন এখনো জেলখানায়, এখনো জামিন পায় না? এই বৈষম্যের বিরুদ্ধে যে আমরা লড়াই করলাম, এখনো এই বৈষম্য কেন আমাদের জন্য? এই বৈষম্যটা আমরা ভাঙতে চাই, ন্যায্যতা এবং নির্বিচারের বাংলাদেশ দেখতে চাই, এবং প্রতিটা রাজনৈতিক দলের প্রধানদের মুখে আমরা বলি শুনি যে এটাকে ইনসাফের বাংলাদেশ চাই। ইনসাফের বাংলাদেশ হলে যদি এই স্বৈরাচারের যদি জামিন পায়, আমার বিডিআর সদস্যরা কেন জামিন পাবে না? আমি এই প্রত্যেকটা দল, এই বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টাকে একটা মেসেজ দিতে চাই যে যদি স্বৈরাচাররা যদি জামিন পায়, স্বৈরাচাররা যদি সব ধরনের সুযোগ সুবিধা পায়, তাহলে দেশপ্রেমিক বিডিআর সদস্যরা এখনো কেন কারাগারে আছে? খালাস যেগুলো হয়েছে তারা তো আছে, কারাগারে। আবার যাদের সাজা শেষ হয়েছে, আচ্ছা, সাজা শেষ সাজা শেষ হয়ে কতজন আছে এরকম? সাজা শেষ হওয়ার পরে কোন মামলায় তারা আটক আছে? শুধুমাত্র বিস্ফোরক নামে যে মামলাটা, ওই মামলায় যে মামলায় অলরেডি বান্দরবনে একটু মাইকের কাছে নিয়ে বলেন। এই বাইকটা আপনি ব্যাপারটা ওই যে মাঝখানে বসে, মাঝখানে মানে খুনি হাসিনার যে মানে স্বৈরাচাররা ছিল,
21শে নভেম্বর তারা কি হচ্ছে এই বিস্ফোরক দ্রব্যের মামলা জামিন পাইছে 48 জন, কিন্তু এই একই বিষয়ে একই মামলা বিস্ফোরক মামলা বিডিআর সদস্যরা এখন পর্যন্ত জামিন পায় নাই। না না ওইটা বলিনি, আপনি যে বললেন যে 278 জনের সাজা মঞ্জুর, 278 জন হচ্ছে যে হত্যা মামলা খালাসপ্রাপ্ত, জি। তাদের কি নতুন কোনো মামলায় আটক তাদেরকে শুধুমাত্র বিস্ফোরক নামে একটা মামলা আছে, ওই মামলায় আটক দেখে এখন পর্যন্ত জেলখানায় বন্দী করে রাখা আছে। তাদের জামিন দেওয়া হচ্ছে না সেটা বলতেছে। তাদেরকে জামিন তো দেওয়া দূর কথা, তাদেরকে এখন পর্যন্ত জামিনের শুনানি করে নাই। মানে গত 16 বছর যাবত মানে একটা জামিনের অ্যাপ্লিকেশন বিডিআরের পক্ষে মানে শুনে নেয় আদালত। এখন মানে আমাদের যে দাবি দাবি আদালত আছে এগুলো পাস করবেন। ভাই সামনে যায় না একটু প্লিজ। আর কি পিছন দিয়ে যান, পিছন দিয়ে যান, ডিস্টার্ব করতেছে। মাইক নেন না একটু করে নেন, সবাই ক্যামেরা পিছন দিয়ে আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি বিডিআর সন্তান। এখন এতক্ষণ যাবত আঙ্কেলরা আমাদের ভাইয়ারা অনেকেই অনেক কথা বললো, তো আমি এখানে একটু শুধু অ্যাড করতে চাই। বিডিআর যে বাহিনীটা, এটা হচ্ছে একটা আধা সামরিক বাহিনী। এদের নিজস্ব একটা আইন আছে, সেই আইনে থাকা অবস্থাতে তারা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের সর্বোচ্চ 7 বছর সাজা হয় এবং সর্বোচ্চ 100 টাকা জরিমানা করা হয়। ঠিক আছে, তাহলে এই যে পিলখানা হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি আমার এই বর্তমান যে সরকার তাদের কাছে আমি কোশ্চেনটা করতে চাই, এই যে আইনটা থাকার পরেও কেন আবার 2টা মামলা করা হলো একটা আধা সামরিক বাহিনীর যার নিজস্ব একটা আইন আছে, এবং এই যে 2টা মামলা করা হলো প্রহসনমূলক মামলা, এই মামলা কেন এইভাবে নাটক সাজানো হলো? রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। এই ধরনের নির্যাতন গুলো সাধারণত অন্য দেশের মানে সামরিক তথ্য উদ্ঘাটনের জন্য করা হয়। আপনাদেরকে আমি শুধু এতটুকুই বলতে চাই, আমার একটু ধরাক্রান্ত হয়ে আসতেছে জিনিসগুলো বলতে, কারণ ধরেন একজন লোককে যখন উল্টো ঝুলিয়ে পেটানো হয়, নাক বেঁধে মুখের মধ্যে গরম পানি ঢালা হয়, নখ উপড়িয়ে ফেলা হয়, এটা কোন জায়গায় কোন আইনে আছে এগুলো? আবার বালতির ভিতরে ইলেকট্রিক লাইন দিয়ে সেখানে প্রস্রাব করতে বলা হচ্ছে, এটা কতটা নির্মম অত্যাচার করা যেতে পারে তাদেরকে। এবং আপনারা জানেন হয়তোবা অনেক মিডিয়াতে আসছে, অনেক জায়গায় আসছে, যে আমি একটু দেখে বলি, কারণ একটা ভার্চুয়াল প্রোগ্রামে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রেজাউল করিম, যিনি তৎকালীন সময় র‍্যাব 2 এর কর্মরত ছিলেন, সে তার জানা মতে 47 জন বিডিআরকে নির্যাতনের মাধ্যমে মিথ্যা সাক্ষী বানানো হয়েছে তাদেরকে, এবং যারা এই মিথ্যা সাক্ষ্যগুলো দিতে রাজি হয় নাই তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং আসামি করে তাদেরকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যেগুলো এই বলবৎ আইনে এগুলো পসিবল না কখনো। আপনারা জানেন, যেহেতু ওই সময় কোনো মানে বিডিআর এর আইন থাকা অবস্থাতে সিভিলিয়ান কোনো মামলা হয় না একটা সৈনিকের বিরুদ্ধে, সেটার বাইরে গিয়েও 2টা মামলা করা হয়েছে এবং তাদেরকে সিভিলিয়ান না করে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা যত চার্জশিট দায়ের করে, এখানে আমি আরেকটি অ্যাড করি, যখন এই মামলাগুলো যে সাজানো, সেটা কেন আমি সাজানো বলতেছি, আপনি ধরেন অবসরপ্রাপ্ত একজন ব্যক্তি, তাকে পুনরায় চাকরিতে বহাল করে
সরকারকে এই বিডিআর হত্যা মামলা থেকে দূরে রাখার জন্য পুরোটা একটা নাটক সাজানো হয়েছে। এই যে তদন্তটা হয়েছে, তদন্তটা বা যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে পুরোটাই মিথ্যা এবং বানোয়াট। তো এই যে বিষয়গুলো আপনাদেরকে শুধু একটাই কারণ আমাদেরকে ডাকা, যে আমাদের কথাগুলো আপনাদের মাধ্যমে যেন আমরা সরকারের পর্যন্ত পৌঁছাতে পারি। এই বিষয়ে এই সংবাদ সম্মেলনে আমাদের 8টা দাবি নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। এই দাবিগুলো এখন আমি বলতেছি আপনাদেরকে, আপনারা দয়া করে আপনাদের তরফ থেকে যাতে আমাদের সরকার পর্যন্ত আমাদের মেসেজটা পৌঁছায় সেই কার্যক্রমটুকু আপনারা আমাদের হয়ে করে দিবেন। এছাড়া আর আমাদের বলার কিছু নেই। আমাদের প্রথম দাবিটা হচ্ছে ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনার প্রহসনমূলক যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার যে সকল রায় দেওয়া হয়েছে এই রায়গুলোকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, ফাঁসি, যাবজ্জীবন, 10 বছর এবং বিভিন্ন মেয়াদে, এবং যে সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকাও আছে তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। হাইকোর্টের, আপনারা জানেন হাইকোর্টে একটা রিট হয়েছে, সেই রিট অনুযায়ী দ্রুত পুনঃ তদন্ত শুরু করতে হবে এবং এই তদন্তটা যেন সঠিক এবং নিরপেক্ষ হয় সেটা জাতির সামনে প্রকাশ করতে হবে। 4 নম্বর, নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে যে মৃত্যুগুলো হয়েছে তার সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে এবং প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। 5 নম্বর, সকল বিডিআর সদস্যদের, এখানে প্রায় 18,520 জন বিডিআর সদস্য, তাদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করতে হবে। সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। ক্ষতিপূরণের ভিতরে তাদের যে বেতন, ভাতা, পেনশন যা আছে সব তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনারা জেনে থাকবেন যে যখন তাদেরকে 2009 সালে কারাগারে প্রেরণ করা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত তারা হাফ বেতন পেয়েছে, বেসিক বেতনটা পেয়েছে, কিন্তু এটা কোনো আইনেই উল্লেখ নাই। একজন বিডিআর সৈনিককে যখনই আপনি সাজা দিবেন তাকে পুরো টোটালি সিভিলিয়ান করে তাকে সাজা দিতে হবে এবং তার আগ মুহূর্ত পর্যন্ত তার সমস্ত বেতন ভাতা তাকে প্রদান করতে হবে, কিন্তু বিডিআর এর ক্ষেত্রে তার কোনোটাই করা হয় নাই। 7 নম্বর যে আমাদের দাবিটা সেটা হচ্ছে বাংলাদেশ রাইফেলস যে নামটা ছিল বিডিআর এর সেটাকে পুনরায় প্রতিস্থাপন করতে হবে। 8 নম্বর দাবিটা হচ্ছে 25-26 ফেব্রুয়ারি এটাকে সেনা শহীদ দিবস হিসাবে ঘোষণা করতে হবে। এই 8টা দাবি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে এসেছিলাম। আপনারা অনেক কষ্ট করে আমাদের ধৈর্য ধারণ করে আমাদের কথাগুলো শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।